আচ্ছা, একটুখানি পোর্শন বাকি আছে। ফ্রুট ফরমেশনটা বাকি আছে, অ্যাবাউট ফ্রুটটা শুধু বাকি আছে। ফ্রুটটা হয়ে গেলেই চ্যাপ্টার শেষ, আর পলিনেশনটা বাকি আছে। ঠিক আছে, তো আমরা ফরমেশন অফ ফ্রুটে যাচ্ছি। ফরমেশন অফ ফ্রুটে যাব। ফ্রুট তো আগেই বললাম যে ওভিউলটা কি হয়ে যায়, সিড, আর ওভারিটা কি হয়ে যায়, ফ্রুট। ওভিউলটা সিড হয়ে যায়, ওভারিটা ফ্রুট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, ফ্রুটের স্ট্রাকচারটা আমরা যদি দেখি, ফ্রুটের একটা ওয়াল থাকে। ঠিক আছে, ফ্রুটের ওয়ালটাকে, ফ্রুটের যে কাভারিংটা থাকে, ফ্রুটের ওয়ালটা যে থাকে, তুই এখন যদি একটা ম্যাঙ্গো নিস, যদি একটা ম্যাঙ্গো নিস, তো ওপরের যে কাভারিংটা আছে, ওপরের যেই কাভারিংটা, এই ওপরের কাভারিংটাকে গোটা মানে গোটা কাভারিংটাকে বলা হয় পেরিকার্প। ফ্রুট ওয়াল বা পেরিকার্প বলা হয়, ফ্রুট ওয়াল বা পেরিকার্প বলা হয়। ঠিক আছে, পেরিকার্পের 3টে লেয়ার আছে, পেরিকার্পের 3টে লেয়ার আছে। এই ম্যাঙ্গোর ব্যাপারটা একটু আলাদা, ম্যাঙ্গোর অ্যাকচুয়ালি কাভারিংটা একটু আলাদা হয়, বিকজ দের আর সার্টেন ফ্রুটসকে ড্রুপস বলা হয়, DRUPES, ড্রুপস বলা হয়। ড্রুপসের আমি পরে আসছি। নর্মাল ফ্রুটে একটাই কাভারিং হয়, পেরিকার্প। সেই পেরিকার্পের 3টে কাভারিং পাতলা পাতলা হয়। বাইরেরটাকে বলা হয় এপি, সবসময় বাইরেরটাকে এপি বলা হয়, মাঝখানেরটাকে মেসো, ভেতরেরটাকে এন্ডো। এপিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প, এই হচ্ছে ব্যাপারটা হয়। বাট ম্যাঙ্গোর ক্ষেত্রে একটু আলাদা। ম্যাঙ্গোর ক্ষেত্রে আলাদা মানে ম্যাঙ্গোর যে ফ্লেশি যে পাল্পটা আছে, যেটা আমরা খাই, সেটাও ওয়ালের মধ্যেই চলে আসে। ঠিক আছে, সেটাও ওয়ালের মধ্যেই কনসিডার হয়। এই ফ্রুটটাকে ড্রুপ বলা হয়, ম্যাঙ্গো, কোকোনাট, এগুলোকে ড্রুপ বলা হয়। কেন? বিকজ এইগুলো এমনভাবে ওভারি থেকে ডেভেলপ হয়, একটাই সিড হয়, অবভিয়াসলি জানিস ম্যাঙ্গো, কোকোনাট, এগুলো একটাই সিড হয়। তো এই বাইরের যে পেরিকার্প থাকে ম্যাঙ্গোতে, সেইটা তো এপিকার্প বলাই হয়, সেইটা তো এপিকার্প বলা হয় বাইরেরটা। এই যে ফ্লেশি জিনিস যেটা আমরা খাচ্ছি, সেটা হয়ে যায় মেসোকার্প, সেটা হয়ে যায় মেসোকার্প। আর এটা সিড, তো সিডের এই বাইরে এটা আর একটা লেয়ার থাকে, সিডের এই বাইরের লেয়ারটা আর একটা লেয়ার থাকে, বাইরের লেয়ারটাকে বলা হবে এন্ডোকার্প। এই বাইরের লেয়ারটাকে বলা হবে এন্ডোকার্প। তাহলে একদম বাইরেরটা এপিকার্প, মাঝখানের পোর্শনটা মেসোকার্প, আর জাস্ট সিডের বাইরের পোর্শনটা এন্ডোকার্প। ঠিক আছে, তো কোকোনাটও এক ধরনের ড্রুপ, কিন্তু কোকোনাটে মেসোকার্পটা কীরকম হয়, মেসোকার্প মানে যেখানটা সেই নারকেল দেখেছিস তো বাইরে কেমন চুলের মতো ফাইবার্স বেরিয়ে থাকে, তো ওইটা হচ্ছে মেসোকার্প বলা হয় কোকোনাটের মধ্যে, ওটা হচ্ছে মেসোকার্প। ঠিক আছে, এখানে একটা টেবিল আছে, এটা মুখস্থ করতে হবে, এটা কিন্তু খুব কোয়েশ্চেন আসে এখান থেকে। মানে ফার্টিলাইজেশন, ফ্রুট ফার্টিলাইজেশন হলো, এমব্রায়ো বড় হলো, সিড হলো, ফ্রুট হলো, সব হলো। ঠিক আছে, সব হলো, হয়ে গিয়ে সরি, প্রথমে ফ্লাওয়ার থাকে, প্রথমে একটা ফুল, প্রথমে তো গাছে ফুল থাকে, ফুলের মধ্যিখানে স্টিগমা, স্টাইল, আর নিচে ওভারি থাকে, যেটা চোখে দেখা যায়, মানে চোখে দেখা যায় মানে তোকে কাটতে হবে ফুলটা, তো সেখানে ওভারি থাকে, ওভারির মধ্যে ওভিউল থাকে। আস্তে আস্তে ওভিউলটা আস্তে আস্তে ডেভেলপ করে ফুলটা আস্তে আস্তে কী হয়ে যায়, ফ্রুট হয়ে যায়, ফ্রুট হয়ে যায়, ওভারিটা হয়ে যায়, ফুলের যে ওভারিটা হয়ে যায় ফ্রুট। ওদেরকে এঁকে দেখাচ্ছি আমি, দাঁড়া। এই ধর, খুব রাফ আমি একটা ডায়াগ্রাম আঁকছি, এই ধর তোর ফুল একটা, ঠিক আছে, তো এই ফুলের মধ্যে তো স্টিগমা ছিল, স্টাইল ছিল, নিচটা ওভারি ছিল, দেখা যায় না এগুলো, এগুলো কাটলে দেখা যাবে। এই ওভারির মধ্যে ছিল ওভিউল, পোলেন টিউব এর মধ্যে দিয়ে ঢুকে একে ফার্টিলাইজ করেছিল ওভিউলকে, ফার্টিলাইজ করে এর মধ্যে এমব্রায়ো বড় হলো, এন্ডোস্পার্ম থেকে খাবার নিল, এমব্রায়ো বড় হয়ে গেল, এন্ডোস্পার্মও নষ্ট হয়ে গেল, হয়ে যাওয়ার পর কি হলো, কি হয়, ওভিউলটা কী হয়ে যায়, ওভারিটা কী হয়ে যায়, তাহলে ভেতরের ওভিউলটা বড় হয়ে গিয়ে সিড হয়, বাইরের ওভারিটা বড় হয়ে গিয়ে ফ্রুট হয়। আমাদের দরকার এই সিড আর ফ্রুটই, ফ্রুট আমরা খেয়ে নেবো, সিড আমরা ফেলে দেবো, কিন্তু বাকি এতগুলো পোর্শন কি হয় ফুলের,
এই জিনিসগুলো, যেই একটা ফুল হয়েছে ডালে, তো সেটা যদি ফলই হয়ে গেল, বাদ পরে তো তোরা সেপেলস পেটেলস, এখানে আবার পেটেলস থাকে সবুজ রঙের, সেই সেপেল পেটেল কি আর দেখা যায়? দেখা যায় না। তো যায় কোথায় তারা? সেইগুলো এখানে এই টেবিলটায় দেওয়া আছে। সেপেলস, সেপেলগুলো পড়ে যায়, বা কিছু কিছু গাছে কিছু কিছু ফলে রয়ে যায়, নিচে সবুজ মতো, ওই নিচে সবুজ মতো এইটুকু রয়ে যায়। পেটেলস, ওই সুন্দর দেখতে দেখতে যে কালারফুল পেটেলস, সেগুলো নষ্ট হয়ে যায়। স্টেমেন্স, মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান, নষ্ট হয়ে যায়। স্টিগমা স্টাইল নষ্ট হয়ে যায়। ওভারিটা ফ্রুট হয়ে যায়। ওভারির যে ওয়ালটা থাকে পেরিকার্প হয়ে যায়, এক্ষুনি পড়ালাম। ওভিউলটা সিড হয়ে যায়। এবার ওভিউলের মধ্যে এগুলো 7-এর সাবপার্ট কেন? কারণ এগুলো সবই ওভিউলের পার্ট ছিল, সব এগুলো ওভিউলের ভেতরে বা বাইরে ছিল। ওভিউলটা সিড তো হয়ে গেল, এবার এগুলো সিডের সাথে সাথে কিভাবে চেঞ্জ হবে? 7-এর সাবপার্ট। তো ফিউনিকেল কি ছিল? এই স্টকটা, ওভিউলটা যার সাথে লেগেছিল, ওভিউল, ধর ওভিউল, তো ওভিউলের যে একটা স্টক ছিল না এরকম লম্বা মতো, তো ওটা ফিউনিকেল। ফিউনিকেলটা স্টক হয়ে যায় সিডের। হাইলামই থাকে, বলেছি আমি এর আগেও যে হাইলামটা একটা ছোট্ট পোর, সেটা ছোট্ট একটা পোরই রয়ে যায়। নিউসেলাসটা, এটাও আগে বললাম যে পেরিস্পাম হয়ে যায়। নিউসেলাস হচ্ছে যে নারিশমেন্ট দেয়, সেটা হয়ে যায় পেরিস্পাম। মাইক্রোপাইল হয়ে থেকে যায় মাইক্রোপাইল। ওভিউলের যে বাইরের কভারিংটা সেটা হয়ে যায় টেস্টা। ওভিউলের ভেতরের কভারিংটা সেটা হয়ে যায় টেগমেন। এমব্রায়ো স্যাক হয়ে যায় এমব্রায়ো অ্যান্ড এন্ডোস্পাম। এমব্রায়োর ভেতরে এক্সেল, তো ও তো জাইগোট হয়ে গিয়ে এমব্রায়ো হয়ে যায়। সেকেন্ডারি নিউক্লিয়াস 2n, সেটা ফিউশন হয়ে গিয়ে ফার্টিলাইজেশন হয়ে গিয়ে এন্ডোস্পাম হয়ে যায়। আর ওই ওপরে ছোটো ছোটো যে সেলস ছিল সাইনাজিড আর অ্যান্টিপোডাল, আর নিচে আর ওপরে যে ছোটো ছোটো 3টে সেল ছিল অ্যান্টিপোডাল, নিচে 2টো ছিল সাইনাজিড, এগুলো ডিজেনারেট করে যায়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসবো ট্রু ফ্রুট আর ফলস ফ্রুটে। ট্রু ফ্রুট আর ফলস ফ্রুটে, ট্রু ফ্রুট ফলস ফ্রুট এমন কিছু না। ট্রু ফ্রুট হচ্ছে এই যে তোর ফুলের এখানটা একটা সোলেন পোর্শন থাকে। আমি প্রথম দিন যখন ফ্লাওয়ার পড়িয়েছিলাম আমি তখন বলেছিলাম এটাকে থ্যালামাস বলে, সোলেন পোর্শন থ্যালামাস বলে। ওভারিটা যদি এই থ্যালামাসের ওপরে ডেভেলপ হয় তাহলে সেটাকে ট্রু ফ্রুট বলা হবে, বা ওভারিটাকে কি বলা হবে? সুপিরিয়ার ওভারি, ওপরে আছে বলে সুপিরিয়ার ওভারি, কি সেটাকে ট্রু ফ্রুট। আর এই ফুলটাই যখন পরে গিয়ে ফল হবে, ওভিউলটা সিড হবে, ওভারিটা ফ্রুট হবে, যখন পরে ফ্রুট হয়ে যাবে সেটাকে ট্রু ফ্রুট বলা হবে, যেমন ম্যাঙ্গো, কোকোনাট এগুলো। ফলস ফ্রুট হচ্ছে ওভারিটাই থ্যালামাসের নিচে থাকে, ইনফিরিয়ার ওভারি বলে, ইনফিরিয়ার ওভারি। ঠিক আছে? আর ফ্লোরাল যে সেপেল পেটেল এগুলো ফ্রুট ফর্মেশনে হেল্প করে। এক্ষুনি আমি কি বোঝালাম? ট্রু ফ্রুটে সেপেল পেটেল সব নষ্ট হয়ে যায়, সেপেল পেটেল সব নষ্ট হয়ে যায়, কিন্তু ট্রু ফ্রুটে যেমন ম্যাঙ্গোতে কোনো ফ্লোরাল পার্ট পার্টিসিপেট করে না, সেটা সব নষ্ট হয়ে যায়। কিন্তু এই ফলস ফ্রুটে বাকি যে ফ্লোরাল পার্টগুলো সেগুলো সব পার্টিসিপেট করে ফ্রুট ফর্মেশনে। ঠিক আছে? যত সব মাল্টিপল ফ্রুট হয়, মাল্টিপল ফ্রুট মানে কি? মাল্টিপল ফ্রুট হচ্ছে এমন ফ্রুট যেটা তুই খাচ্ছিস সেটাই থ্যালামাস, মানে যেমন স্ট্রবেরি একটা এরকম হয়, এরকম দানা 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 দানা, তাই তো? এগুলো প্রত্যেকটা একটা করে ফ্রুট বলা হয়, এই দানা দানা প্রত্যেকটা একটা করে ফ্রুট বলা হয়, ওই জন্য এগুলোকে কী বলা হয়? মাল্টিপল ফ্রুটস। এটা এটা একটাই ফল, আমরা নর্মাল ভাষায় এটাকে ফ্রুটই বলি, কিন্তু তুই যদি একটু বায়োলজি পড়িস তখন বায়োলজি বলে যে ছোট্ট ছোট্ট সবকটা এক একটা ফ্রুট, ওই জন্য এটাকে মাল্টিপল ফ্রুটও বলা হয়। আর তুই যেটা খাচ্ছিস, রসালো যেটা খাচ্ছিস, সেটাই থ্যালামাসটা পরে ফ্রুট করে। জেনারেলি এক্ষুনি কি বললাম? ফ্রুট কে হয়? ওভারিটা ফ্রুট হয়ে যায়, ওভিউলটা সিড হয়ে যায়, ওভারিটা ফ্রুট হয়ে যায়। যেখানে এই নর্মাল ব্যাপারটা হয় সেটাকে ট্রু ফ্রুট বলে, যেখানে ওভিউল সিড হয়, ওভারি ফ্রুট হয়, ট্রু ফ্রুট বলে। কিন্তু যদি ওভারি ফ্রুট না হয়, থ্যালামাসটা পরে গিয়ে ফ্রুট হয়, সেটা হয়ে যাবে ফলস ফ্রুট, সেটা হয়ে যাবে ফলস ফ্রুট। ঠিক আছে? তাহলে ওভারি যদি ফ্রুট হয় তাহলে ট্রু ফ্রুট, থ্যালামাসটা যদি ফ্রুট হয়, এডিবল পার্ট, খাবার যে পোর্শনটা যদি থ্যালামাস হয় তাহলে সেটা ফলস ফ্রুট। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার চলে আসবো রোল অফ সিড, রোল অফ পলিনেশন ইন ফ্রুট ডেভেলপমেন্ট।
রোল অফ পলিনেশন ইন ফ্রুট ডেভেলপমেন্ট আর রোল অফ সিড ইন ফ্রুট ডেভেলপমেন্ট। ঠিক আছে, আচ্ছা পলিনেশন হলে আমি বই থেকে পড়বো না, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, নিজেরা পড়বি বই থেকে। পলিনেশন হলে কি হয়, পলিনেশন হলে কি হয়, মেল গ্যামেট মানে মেল গ্যামেট কারা, পোলেন, সেটা পড়ে যায় কোথায়, স্টিগমায় গিয়ে পড়ে, স্টিগমায় গিয়ে পড়ে। যদি পলিনেশন না হতো তাহলে মেল গ্যামেট স্টিগমায় গিয়ে পড়তো না, না পড়লে ফার্টিলাইজেশন হতো না। ঠিক আছে, আর ফার্টিলাইজেশন না হলে না এমব্রায়ো ফর্মেশন হতো, না সিড ফর্মেশন, না ফ্রুট ফর্মেশন, কিছুই বেসিক্যালি হতো না। আচ্ছা, এটা একটা পলিনেশনের রোল। আর একটা পলিনেশনের রোল হচ্ছে, ধর এই হলো তোর স্টিগমা, ধর এই হলো তোর স্টিগমা, এখানে একটা পোলেন গ্রেন এসে পড়লো। ঠিক আছে, এই পোলেন গ্রেনের বলে, এই পোলেন গ্রেনের বাইরের দিকে যে দেওয়ালটা, ওয়াল কাভারিংটা, দেওয়াল নয় ওয়ালকে দেওয়াল বলে বাংলায় বলে, ওই জন্য আমি দেওয়াল বললাম। ওয়ালে কি থাকে, কিছু কিছু প্রোটিন থাকে, কিছু কিছু প্রোটিন থাকে। এই প্রোটিনগুলো, স্টিগমাতে যেই প্রোটিন আছে সেই প্রোটিনগুলোকে চিনতে পারে। আমি এই চ্যাপ্টারটা পড়ানোর সময় এক জায়গায় বলেছিলাম যে পলিনেশন মানে যার তার পোলেন এসে পড়ে গেল আর ফ্রুট হয়ে গেল, তা হয় না। অ্যাপেল গাছের পোলেন গ্রেন আম গাছের স্টিগমাতে যদি এসে পড়ে তাহলে আপেল আম মিক্সড গাছ, একটা মিক্সড ফ্রুট কিন্তু হবে না। আপেল গাছের পোলেন গ্রেন আপেল গাছের স্টিগমাতে এসেই পড়তে হবে। এবার তুই বলবি কী করে পড়ে, ইনসেক্ট কী অত বলে বুঝে বসে, ইনসেক্ট প্রথমে আপেল গাছের পোলেন নিল, তারপরে কি ও খুঁজবে যে আপেল গাছের স্টিগমা কোথায় আছে, আমি সেখানেই গিয়ে বসবো, পলিনেশন করাবো, সেটা কি হয়? অবশ্যই সেটা হয় না। ইনসেক্টটা তো বুঝে বসে না, ওটা বাই চান্স ব্যাপার হয়। ঠিক আছে, এবার বাই চান্স একটা, এবার তো সারাদিনে তাহলে র্যান্ডম ইনসেক্ট র্যান্ডম জায়গায় বসে বেড়াচ্ছে, শুধু ইনসেক্টই না, উইন্ড পলিনেশনও তো হয়, তো উইন্ড দিয়ে যেখানে সেখানে পোলেন গ্রেনস ঘুরে বেড়াচ্ছে। তো ধরে নে যে এটা একটা ম্যাঙ্গো গাছের স্টিগমা, একটা অ্যাপেল গাছের পোলেন গ্রেন এসে পড়লো, তাহলে কি ফার্টিলাইজেশন হয়ে যাবে? পোলেন গ্রেনটা কি পোলেন টিউব বানাতে শুরু করবে? না, কেন শুরু করবে না? বিকজ পোলেন গ্রেনের বাইরে এক ধরনের প্রোটিন আছে, সেই প্রোটিনটা এই স্টিগমার প্রোটিনকে চিনতে পারে। অ্যাপেল পোলেন গ্রেনের ওয়ালে যে প্রোটিনটা থাকবে, ওই প্রোটিনটা অ্যাপেল গাছের স্টিগমার প্রোটিনকেই আইডেন্টিফাই করতে পারবে। ও ম্যাঙ্গো স্টিগমাতে এসে ভাবছে আমি তো এখানে বিলং করি না, কোনো পোলেন টিউবও হবে না, কোনো ফার্টিলাইজেশনও হবে না। ঠিক আছে, এটা একটা গেল, চিনতে পারে একে অপরকে। আর একটা হচ্ছে এই পোলেন গ্রেনের বলে, এই পোলেন গ্রেন আসে, পোলেন গ্রেনের বলে না, পোলেন গ্রেনগুলো এক ধরনের হরমোন সিক্রিট করে, প্লান্ট হরমোন, পড়েছিস ক্লাস 10-এ, অক্সিনস, ক্লাস 10-এ পড়েছিস, তাও আমি বলে দিচ্ছি অক্সিন কি। অক্সিন ডেভেলপমেন্টে হেল্প করে, সেল ডিভিশনে হেল্প করে, সে গাছেরও সেল ডিভিশন করে, গাছকেও বড় করে আর ফ্রুটকেও বড় করে, সে সব কিছুরই ডেভেলপমেন্টে অক্সিন লাগে। অ্যানিমালের মধ্যে না, এটা শুধুমাত্র প্লান্ট হরমোন, প্লান্টের মধ্যেই পাওয়া যায়। তো এই পোলেন গ্রেন অক্সিন তৈরি করে, এই পোলেন গ্রেন অক্সিন তৈরি করে। ঠিক আছে, শুধুমাত্র পোলেন গ্রেনই অক্সিন তৈরি করে না, অ্যাকচুয়ালি এই যে কার্পেল আছে, হোয়াট ইজ কার্পেল? ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে কার্পেল বলে। তো এই স্টিগমা আর এই স্টাইল মিলে পুরোটা কি হলো, তো কার্পেলই হলো, তো কার্পেলই হলো। তো এই কার্পেলও এক ধরনের অক্সিন তৈরি করে এখানে, গ্রোথ হরমোন, আর এই পোলেন গ্রেনও এক ধরনের অক্সিন তৈরি করে, গ্রোথ হরমোন। এই দুটো অক্সিন মিলে করেটা কি, এই দুটো অক্সিন মিলে করেটা কি? যখন ফার্টিলাইজেশন হয়ে যায়, ওভিউলটা কি হয়ে যায় বললাম, সিড, আর ওভারিটা ফ্রুট। কিন্তু ফ্রুট ফর্মেশনের জন্য অক্সিন হরমোনটা খুব দরকার। আমি তো কোনো জিনিসেরই হরমোন ফর্মেশনের জন্য বললাম যে অক্সিন হরমোনটা দরকার। তো যখন ফ্রুট গ্রো করে বা ফ্রুট যখন ফর্মেশন হয়, তখন অক্সিন হরমোনটা দরকার। তো তার মানে পোলেন গ্রেন পলিনেশনে, তাহলে হোয়াট ইজ দ্য রোল অফ পলিনেশন? পলিনেশন হওয়া মানে পোলেন গ্রেন আসা, পোলেন গ্রেন অক্সিন তৈরি করে। ঠিক আছে, সেটা একটা গেল। কিন্তু এখানে সিডেরও একটা রোল আছে, এটা রোল অফ পলিনেশন হবে। এবার আমি সিডের রোলে আসছি। সিডের কি রোল ফ্রুট ডেভেলপমেন্টে? এটা রোল অফ পলিনেশন ইন ফ্রুট ডেভেলপমেন্ট, এটা রোল অফ সিড ইন ফ্রুট ডেভেলপমেন্ট। তাহলে সিডের কি রোল হতে পারে ফ্রুট ডেভেলপমেন্টে? এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে এই যে পোলেনটা,
এক্ষুনি যে বললাম যে পোলেনটা অক্সিন তৈরি করে, এই কার্পেলটাও, এই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানটাও অক্সিন তৈরি করে কিসের জন্য? যাতে এই ফ্রুট ফর্মেশন হতে পারে। তো এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে দ্যাট অক্সিন ইজ নট ইনাফ। যতটা অক্সিন পোলেন গ্রেন তৈরি করে আর কার্পেল তৈরি করে, ইট ইজ নট ইনাফ ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ফ্রুট, ফর দ্য ডেভেলপমেন্ট অফ ওভারি ইন্টু ফ্রুট, দ্যাট ইজ নট ইনাফ। ঠিক আছে, তো কী করে তাহলে ফ্রুট ডেভেলপমেন্ট হয়? তাহলে ওভারিটা ফ্রুট কী করে হয়ে যায়? দেখা গেছে এর ভেতরে যে ওভিউলটা থাকে সে তো পরে সিড হয়, তো সিড প্রচুর অক্সিন তৈরি করে। সিড কেন হয়? সিড কী থেকে হয়? সিড তো ওভিউল থেকে হয়। আর ওভিউল কেন হয়? মানে ওভিউল থাকেই, ওভিউল তো গাছের মধ্যে থাকেই, কিন্তু ওভিউল সিড হবে কখন? যখন ফার্টিলাইজেশন হবে, যখন পোলেন টিউব করে মেল গ্যামেট আসবে, ঢুকবে, ফার্টিলাইজেশন করবে, তবেই ওভিউলটা সিড হবে, ওভারিটা ফ্রুট হবে। নাহলে ওভিউল কিন্তু ওভিউলই থেকে যাবে, এটা কিন্তু মনে থাকে যেন। ফার্টিলাইজেশন হয় বলেই, মেল গ্যামেট এসে ফার্টিলাইজ করে বলেই ওভিউলটা সিড হয়। ওকে, তো যাই হোক, যেটা বলছিলাম যে এই পোলেন গ্রেন আর স্কারপেলের মধ্যে ইনাফ অক্সিন নেই যে ওভারিটাকে ফ্রুট করবে। তো এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এই সিডটা প্রচুর অক্সিন তৈরি করে, যার জন্য ওভারি ফ্রুট হয়ে যায়। ঠিক আছে, আর দেখা গেছে কি সিড যখন অ্যাবসেন্ট থাকে, সিড ফর্মেশন যখন হয় না, সেটা কখন হবে? এক্ষুনি কি বললাম, সিড ফর্মেশন কখন হবে না? যখন ফার্টিলাইজেশন হবে না। তো ধর কিছু এমন গাছ আছে যেখানে কার্পেল নেই, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানই নেই। আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান না থাকলে কি হবে? ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান না থাকলে এখানে এক্সপেরিমেন্টটা করা যাবে না। ধর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান থাকলে তবেই তো সিডও থাকবে। এটা তো গোটা জিনিসটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান, এই গোটা জিনিসটাই তো কার্পেল। তো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান নেই সেটা না, সিড যে অক্সিন প্রচুর তৈরি করে, আর সিডের জন্যই যে ফ্রুট ফর্মেশন হয়, ফার্টিলাইজেশন হওয়ার জন্য সিড হয়, আর সিড ফর্মেশনে সিড অক্সিন তৈরি করে বলেই যে ফ্রুট ফর্মেশন হয়, সেটা শুধুমাত্র এইভাবে প্রুফ করা যায়নি। আরও কীভাবে প্রুফ করা গেছে? ওরা একটা স্টিগমা নিয়েছিল, মানে একটা কার্পেল নিয়েছিল বেসিক্যালি। এখানে কোনো পলিনেশন হতে দেয়নি। পলিনেশন যদি না হয়, ফার্টিলাইজেশন, মেল গ্যামেট আসবে না। মেল গ্যামেট না এলে ফার্টিলাইজেশন হবে না, আর ফার্টিলাইজেশন না হলে ওভিউলটা সিড ফর্মেশন হবে না। সিড ফর্মেশন না হলে এত বেশি অক্সিন ফর্মেশন হবে না, আর অক্সিন সিক্রিশন না হলে ফ্রুট ফর্মেশন হবে না। ঠিক আছে, ফ্রুট ফর্মেশন হবে না। তো দেখা গেছে কি, তখন যদি পলিনেশন যদি না হয়, তুই যদি আর্টিফিশিয়ালি বাইরে থেকে অক্সিন স্প্রে করিস গাছে, তখন দেখা গেছে যে আবার ফ্রুট ফর্মেশন হয়েছে। সিড তো নেই, সিড তো ন্যাচারালি অক্সিন তৈরি করার জন্য নেই, কিন্তু আমরা যদি এখন বাইরে থেকে এরকম করে স্প্রে করি অক্সিন, তখন দেখা গেছে যে আবার ফ্রুট ফর্মেশন হয়েছে। হোপফুলি বোঝা গেছে। তো ফার্টিলাইজেশনের পরে কিন্তু ওভারি প্রচুরভাবে তাড়াতাড়ি মাইটোসিস করে গ্রো করতে থাকে। ফার্টিলাইজেশন হলো, ওভিউলটা সিড হয়ে গেল, আর বাইরের যে ওভারিটা আছে এ প্রচুর বড় হতে থাকে, বড় হয়ে গিয়ে কী হয়ে যায়? ফ্রুট হয়ে যায়, তখন সেটা আমরা খাই। হোপফুলি বোঝা গেছে। ঠিক আছে, বায়োলজিক্যাল সিগনিফিক্যান্স অফ ফুড ফর্মেশন আমি পড়াবো না, বাচ্চা জিনিস, বোঝানোর কিছু নেই, নিজে পড়ে নিবি। ঠিক আছে, বায়োলজিক্যাল সিগনিফিক্যান্স অফ ফুড ফর্মেশনটা আমি পড়াবো না। আচ্ছা, এখানে একটা সবুজ রঙের একটা বক্স আছে, সেখানে লেখা আছে কমার্শিয়াল অ্যাপ্লিকেশন অফ অক্সিন ইন ইনক্রিজিং ফ্রুট প্রোডাকশন। তো যেই সায়েন্টিস্টরা বুঝতে পারলো যে সিড অক্সিন প্রডিউস করে বলেই ফ্রুট ফর্মেশন হয়, আমরা তো মানুষ, তাই না? আমরা মানুষ কী চাই? মানুষের যেটাই ভালো লাগে সেটা আমরা বেশি চাই। সে যারই কষ্ট হোক না কেন, আমরা বেশি কষ্ট দিয়ে, গাছকে কষ্ট দিয়ে, অ্যানিমালসকে কষ্ট করে দিয়ে ওরা বেশি গ্রো করাতে চাই, যাতে আমাদের লাভ হয়। তো আমরা কি করতে শুরু করলাম? আমরা বুঝলাম ও অক্সিনের জন্য এত বেশি ফ্রুট ফর্মেশন হয়, চলো বেশি করে অক্সিন দিই। ঠিক আছে, তো চলো বেশি করে অক্সিন দেওয়া যাক, বেশি করে অক্সিন দিয়ে বেশি, তাহলে বেশি অক্সিন দিলে বেশি ফ্রুট ফর্মেশন হবে, আর আমরা সেই ফ্রুটগুলোকে বেচতে পারবো।
তো দেখা গেছিলো যে কিছু কিছু গাছ আছে, আমি কি বললাম, ফ্লাওয়ার ফার্টিলাইজ হলে ফ্লাওয়ার থেকে ফাইনালি ফ্রুট হয়। এই গোটা চ্যাপ্টার থেকে তো সেটাই বুঝলি যে ফ্লাওয়ার থেকেই ফ্রুট হয়, ফ্লাওয়ারের ভেতরে ওভারিটা ফার্টিলাইজ করে ফ্রুট হয়, তাহলে বেসিক্যালি ফ্লাওয়ার থেকেই ফ্রুট হয়। ওই জন্য আমরা গরমকালের আগে কি বলি, আম গাছে বকুল এসেছে, এক দেখবি আম গাছে শীতের পর ডিসেম্বর জানুয়ারিতে দেখবি আম গাছ পুরো হলদে হয়ে যায়, পাতা হলদে হয় না, ফুল আসে, প্রচুর ফুল আসে, সেগুলোকে বকুল বলা হয়। তো এই এত বকুল আসে কেন, এত ফুল হয় কেন, বিকজ এই ফ্লাওয়ারগুলোই কী হবে, ফ্রুট ফর্ম করবে। গরম পড়লে এই ফ্লাওয়ারগুলোই কী হবে, ফ্রুট ফর্ম করবে। এই ফ্লাওয়ারগুলো কিন্তু গন্ধযুক্ত ফ্লাওয়ার না, এত সুন্দর ফ্লাওয়ার না তুই কাউকে গিফট করবি। এই ফ্লাওয়ারগুলো ফ্রুট ফর্মেশনের ফ্লাওয়ার, ঠিক আছে? এগুলো অর্নামেন্টাল প্লান্টস না, অর্নামেন্টাল ফ্লাওয়ার্স না। তো এই যে বকুল আসা মানে প্রচুর প্রচুর ফুল হওয়া, ঠিক আছে? এবার দেখা গেছে যে কিছু কিছু গাছে সব ফুল থেকেই ফল হয় না, এটা তোরাও জানিস, এটা খুব কমন সেন্স। ভেবে দেখ যে আম গাছে যে এই সময়, এই পার্টিকুলার এই টাইমটায় দেখবি আম গাছে কিন্তু প্রচুর আম হচ্ছে, কিন্তু সব আম কিন্তু পাকবে না। এই একটা ঝড় আসবে আর আম পড়ে যাবে। ইনফ্যাক্ট কদিন আগেও প্রচুর প্রচুর আম পড়ে গেল, শুধুমাত্র ঝড়ের জন্যই পড়ে না, তো দেখবি এমনি টাইমেও একটু উইক যেই আমগুলো সেগুলো পড়ে যায়, ঠিক আছে? তো এরকম কিছু কিছু গাছ আছে, আপেল আম, এই কিছু কিছু গাছ আছে যে ফুল তো প্রচুর আসে, বকুল টকুল তো প্রচুর আসে, কিন্তু এত ফুল থেকে প্রত্যেকটা ফল হয় না। তো সেটা কি ভালো, সেটা ভালো কি খারাপ সেটা আমরা পরে দেখব, ঠিক আছে? সেটা আমাদের পক্ষে ভালো কি খারাপ সেটা আমরা পরে দেখব। আগে এটা বোঝ যে কিছু কিছু গাছ আছে যেখানে সবকটা ফুল ফল হয় না। তো এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয়, প্রথম দুটো জিনিস হতে পারে, সবকটা ফুল যে ফল হয় না দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে ফুলটা ফল অবধি যাওয়ার আগেই শেডিং হয়ে যায়, ফ্লাওয়ার্সগুলোর শেডিং হয়ে যায়, ফ্লাওয়ার্সগুলো ফ্রুট ফর্মেশন করলোই না, ফ্লাওয়ার্সগুলো ফ্লাওয়ার থাকতে থাকতেই ঝরে গেল। এইটাকে বলা হয় অ্যানথেসিস, এটাকে বলা হয় অ্যানথেসিস। আর একটা জিনিস হয় সেটা, এটাকে অ্যানথেসিস বলা হয় বা ফ্লাওয়ার থিনিং বলা হয়। আর একটা জিনিস হয়, ধর ফুল থেকে ফল হলো, কিন্তু আম আর পাকলো না, কাঁচা আমই প্রচুর পড়ে গেল, মানে প্রচুর ফল পাকার ম্যাচিওর হওয়ার আগেই, রাইপ বা ম্যাচিওর হওয়ার আগেই পড়ে গেল, সেইটাকে বলা হয় ডুন ড্রপ। ম্যাচিওর না হওয়ার আগেই ইম্যাচিওর ফ্রুট যদি পড়ে যায় এটাকে বলা হবে ডুন ড্রপ। তখন দেখা গেছে যে অক্সিন যদি একটু স্প্রে করে দেওয়া হয় তখনই ডুন ড্রপটা হয় না, কারণ অক্সিনই কিসে হেল্প করে, ফ্রুট ফর্মেশনে হেল্প করে, ফ্রুটগুলোকে মজবুত করে। ওই জন্য অক্সিন স্প্রে করার পর দেখা গেছে যে ফলগুলো অত টুপটুপ করে পড়ে যাচ্ছে না, ঠিক আছে? ডুন ড্রপও একটু আটকানো যাচ্ছে, ফ্লাওয়ার থিনিংটাও আটকানো যাচ্ছে। এবার এটা ভালো কি খারাপ, এবার যে এই যে কাঁচা আমি যে এত পড়ে যাচ্ছে সেটা কি ভালো কি খারাপ, সেটা একদিক দিয়ে দেখ, হ্যাঁ একটা দিক দিয়ে হয়তো খারাপ, যে যত আম আমরা পাকা খেতে পারতাম অত পাকা আম খেতে পারছি না, কাঁচা অবস্থাতে পড়ে যাচ্ছে। কিন্তু আর একদিকে ভালো কেন, যদি অত আম পাকতো গাছের ওপর প্রচুর প্রেশার হয়ে যেত। আম পাকা মানে কি, আম হচ্ছে তোর প্রচুর নারিশমেন্ট, গাছের সয়েল থেকে প্রচুর নারিশমেন্ট নিয়ে নিয়ে একটা আমের মধ্যে গিয়ে স্টোর হয়, তবে সে ফল হয়, পাকা মিষ্টি আম হয়, ঠিক আছে? এবার যদি সব কটা বকুল থেকে ফল হতো আর সব কটা ফল যদি পাকতো তো গাছের ওপর প্রচুর প্রেশার হতো, কারণ অতগুলো আম পাকানো ইজ নট আ ম্যাটার অফ জোক। যেহেতু কয়েকটা ফল পড়ে যায়, বাকি ফলগুলো পাকাতে খুব ইজি হয়ে যায় গাছের পক্ষে। তো ফার্মার্সের জন্য এটা ভালো কেন, কিছু ফল হয়তো পড়ে গেল বাট বাকি ফলগুলো তো ভালোভাবে পাকলো, ভালোভাবে বড় হলো, তো সেই বড় আমগুলো ওরা বেশি দামে বেচতে পারবে, তো সেটা একদিক দিয়ে ভালো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এবার রাইপেনিং অফ ফ্রুটে যাবো। দেখ পেজ নাম্বার 75-এ রাইপেনিং অফ ফ্রুট আছে। এবার চলে যাব রাইপেনিং অফ ফ্রুট। আচ্ছা, রাইপেনিং অফ ফ্রুটে কি আছে তোর, ওভারি ফ্রুট কিভাবে হয়, ওভারি থেকে। তো ওভারি বল কি ছিল, ওভারি বলটাকে কি বলা হতো, পেরিকার্প, মনে আছে তো? ওভারি বলটাকে পেরিকার্প মনে হতো। তো যেই ওভারি বলের গ্রোথ
গ্রোথ একদম পুরোপুরি হয়ে গেছে, ওভারি ওয়ালের গ্রোথ যেই কমপ্লিট হয়ে গেছে, ফ্রুটটাকে তখন বলা হবে ম্যাচিওর। ফ্রুট যেই ম্যাচিওর বলা হবে এটাকে বলা হবে ফ্রুট রাইপেনিং। কিভাবে রাইপ হয়? কিভাবে রাইপ হয়? এই যে গাছ সারাদিন ধরে ফটোসিনথেসিস করে স্টার্চ করে, মানে অ্যাকচুয়ালি গ্লুকোজ প্রডিউস করে, গ্লুকোজটাকে স্টোর করে স্টার্চ হিসাবে। সেই যে স্টার্চ যে প্রডিউস করলো সেই স্টার্চগুলো তো স্টোর করে রাখে। যখন ফল পাকে তখন এই সব স্টার্চগুলোকে আবার সুগার করে দেয়, ওই জন্যে সুগার মানে গ্লুকোজ করে দেয়, ওই জন্যে ফল এত মিষ্টি লাগে। আরও অনেক চেঞ্জেস আসে, স্টার্চকে সুগার হয়ে যায়, ইস্টার প্রোডাকশন হয়, ঠিক আছে। তারপর ফল তো আগে সবুজ থাকে, সেই সবুজ থেকে আস্তে আস্তে হলদে হয়ে যায়, তাই না? ফল আগে সবুজ থাকে, সেটাকে হলদে হয়ে যায়, তাহলে সবুজ থাকে মানে কি থাকে আগে? ক্লোরোফিল থাকে। কিন্তু যখন হলদে হয়ে গেল ক্লোরোফিলটা কী হয়ে গেল? নষ্ট হয়ে গেল। তো ক্লোরোফিলটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আলাদা কিন্তু টেস্ট আসে, এই ক্লোরোফিলটাই নষ্ট হয়ে গিয়ে একটা আলাদা টেস্ট আনে যখন হলদে হয়ে যায় আমটা, ঠিক আছে। তো যখন ম্যাচিওর থাকে, যখন জাস্ট ম্যাচিওর আম, মানে এই সময় যেই আমটা, যখন কাঁচা আম খাচ্ছিস তো যেটা পড়ে টরে গেছে গাছ থেকে, এইটাকে ম্যাচিওর বলা যেতে পারে, পুরোপুরি ম্যাচিওর না, মানে ম্যাচিওর বলা যেতে পারে। তো এখন আমগুলো কি শক্ত, এখন কি নরম নরম হলুদ আম খাচ্ছিস? না, শক্ত আম খাচ্ছিস, হার্ড এখন, গ্রিন এখন, ঠিক আছে। আর খুব টক, এখনের আম দিয়ে চাটনি, টক ডাল এইসব খাচ্ছি আমরা, তো এখনের আম খেতে খুব টক। এটা যখন আরও রাইপ হবে, যখন আরও রাইপ হবে, মনে আছে যখন আমি ট্রু পড়াচ্ছিলাম, ওভারির যে এটা পড়েছিলাম যে বাইরেরটা হচ্ছে কি বলে এপিকার্প, মাঝখানের আমের যে এডিবল পোর্শনটা কি বলা হতো? মেসোকার্প। একটু আগেই পড়ালাম। তো এই মেসোকার্পটা তখন সাওয়ার থেকে কি হয়ে যায়? সুইট। যখন আমটা পুরোপুরি রাইপ হয়ে যায় মেসোকার্পটা কি হয়ে যায়? সুইট। দেখতেও হলুদ হয়ে যায়। এই যখন টক থাকে তখন হোয়াইটিশ দেখতে থাকে আমের ভেতরটা, আর যখন মিষ্টি হয়ে যায় তখন হলুদ দেখতে হয়ে যায়, তখন আমরা হলুদ হলুদ আম খাই, ঠিক আছে। আর বানানা তো এরকমই হয়, বানানা তো যখন রাইপ হয়, দেখ বানানা কিন্তু দেখতে একই থাকে, মানে বাইরেটা হলুদ হয়ে যায়, সবুজ থেকে হলুদ হয়ে যায়, কিন্তু ভেতরটা আগেও সাদা থাকে, পরেও সাদা থাকে। কিন্তু কি হয়, বানানার স্কিনটা অনেক বেশি তাড়াতাড়ি রেসপায়ার করে, রেসপিরেটরি রেট বেড়ে যায়, বা গাছের রেসপিরেটরি রেট মাপা যায়, তো খুব ফাস্ট রেসপিরেশন করে যখন পেকে যায়, ঠিক আছে। এটাকে কি বলা হয়? ক্লাইম্যাকটেরিক। এটা একটা প্রুফ যে ও পেকে গেছে, ও পুরোপুরি রাইপ হয়ে গেছে, তো ক্লাইম্যাকটেরিক বলা হয়, ঠিক আছে। তো এবার যদি একে আরও পাকতে দিস, অলরেডি পেকে গেছে, রেসপিরেটরি রেট বেড়ে গেছে, তুই যদি আরও তাকে পাকতে দিস কী হবে? আস্তে আস্তে হলুদ কলাগুলো কী হতে থাকে? একটু কালো হতে থাকে না? বাড়িতে রেখে দিলে কালো হতে 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 ফাইনালি কী হয়ে যায়? ডিকে হয়ে যায়, পচে যায়, ঠিক আছে।